ভাড়া অনেক বেশি যাচ্ছে, ওই পরিমাণ টাকা পয়সা আমার কাছে নাই। যানবাহন নাই, এখন কি করবো? আসতে হবে, ডাক্তার দেখাইতে হবে। 70 টাকা ভাড়া, আমার কাছ থেকে নিচ্ছে 250 টাকা ভাড়া। টানা 3 দিন পণ্য ও গণপরিবহন ধর্মঘটে পথে পথে দুর্ভোগ। ভাড়ায় চলা ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের কাছে জিম্মি নগরবাসী। এইভাবে মানে গাড়ি ঘোড়া কম চলবো, তাই আর ভালো করে বাসা থাকে বুঝতে পারি নাই। আমরা এইভাবে চলাফেরা বলে আমরা চাকরি করতে পারবো? পাঠা উবারে করে আমার 300-400 তারও বেশি টাকা আমাদেরকে দিয়ে যাওয়া লাগতেছে। বন্দরে আমদানি রপ্তানিতে ধস, প্রতিদিন পোশাক খাতে $150 কোটি ক্ষতি। টোটাল আমদানি রপ্তানির উপরের একটা বিরূপ প্রভাব পড়ছে এবং জাহাজের ওয়েটিং টাইম বেড়ে যাবে। সর্বোপরি চট্টগ্রাম বন্দরের উপরে একটা বিরূপ প্রভাব পড়বে। ভাড়া বাড়াতে পরিবহন মালিক বিআরটিএ দর কষাকষি, লঞ্চের বৈঠক বিকেলে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রায় 1 মাস পর আজ হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া। মিথ্যে মামলায় অবরুদ্ধ করে রাখা হয়েছে, আবারও অভিযোগ মির্জা ফখরুলের। দাদা আর দাদু তখন বিশ্বাসই করতে চায় না যে এটা কি করে হয়, আমার ছেলে তো ফাঁসি হতে পারে না। বিদ্রোহ দমনের নামে 1977 সালে ফাঁসি দেয়া হয় 1000-এর বেশি সামরিক বাহিনীর সদস্যকে, লাশও পাননি স্বজনরা। জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি। কমিউনিটি ক্লিনিকে করোনার গণটিকা কর্মসূচিতে ব্যাপক সাড়া, দ্বিতীয় দিনেও উপচে পড়া ভিড়। প্রতিটি কেন্দ্রে একদিনে ভ্যাকসিন পাচ্ছেন 500 জন। পথ শিশুদের সাহায্যের নামে কোটি কোটি টাকা তুলে আত্মসাৎ, নারী স্বেচ্ছাসেবকদের বাধ্য করা হতো অনৈতিক কাজেও। গোয়েন্দা জালে প্রথম অক্ষর ফাউন্ডেশনের 2 কর্মকর্তা। এবং চট্টগ্রামে নগরবাসীর ওপর নতুন খরচ, ডিসেম্বরে বাড়ছে পানির দাম, ক্ষুব্ধ গ্রাহক। ওয়াসাকে সেবার মান বাড়ানোর পরামর্শ ক্যাবের। টানা 3 দিনের পণ্য ও গণপরিবহন ধর্মঘটে জিম্মি সাধারণ মানুষ। সাপ্তাহিক ছুটির পর প্রথম কর্মদিবসে পথে পথে চরম দুর্ভোগে পড়েন অফিসগামীরা। গণপরিবহন না থাকায় হালকা যানবাহনে গন্তব্যে যেতে ভাড়া গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি। নিরুপায় হয়ে অনেকে চলেছেন পায়ে হেঁটে। পণ্য পরিবহনের বাহনে ঠাঁই নিয়েছেন স্বল্প আয়ের মানুষ। নানান প্রয়োজনে গন্তব্যে পৌঁছাতে এখানেও হুড়োহুড়ি। 40 টাকা ভাড়া, পিকআপের টাকাও যারা কুলিয়ে উঠতে পারছেন না, তারা রওনা হয়েছেন হেঁটে। আছেন শিক্ষার্থী, চাকুরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, এমনকি অসুস্থ রোগীও। হসপিটালে যাবো, একটা ইনজেকশন দিতে হবে, টিকা দিতে হবে। চেঞ্জও যে ভাড়া বলতেছে, এখন রিক্সা দিয়ে ওই পার থেকে আমরা যাবো। যানবাহন নাই, এখন কি করবো? আসতে হবে, ডাক্তার দেখাইতে হবে। খুব কষ্ট করে আসছি। সরকার তো এটা কোনো সিদ্ধান্ত নিতে আসে না, এইভাবে মানুষকে হয়রানি করে না। 100 টাকার ভাড়া আজকে 1000 টাকা খরচ গেছে। সিএনজি চালিত অটোরিকশা, রিকশার ভাড়া হয়েছে দ্বিগুণ। ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেলের চালকরা সুযোগ বুঝে সাধারণের কাছ থেকে বাগিয়ে নিচ্ছেন কয়েক গুণ বেশি পয়সা। জীবন জীবিকার প্রয়োজনে নিরুপায় সাধারণের কণ্ঠে ঝরছে ক্ষোভ। যেখানে 50-60 টাকা বাস ভাড়া লাগে, সেখানে এই পাঠা উবারে করে আমার 300-400 তারও বেশি টাকা আমাদেরকে দিয়ে যাওয়া লাগতেছে। যেতে ভোগান্তি, আসতেও ভোগান্তি। ভাড়া অনেক বেশি যাচ্ছে, এরপরে আপনার ওই পরিমাণ টাকা পয়সা আমার কাছে নাই, কি করব? গণপরিবহন বলতে একমাত্র সরকারি মালিকানাধীন বিআরটিসি। খুব কম মানুষই স্থান পাচ্ছেন সেখানে। কোনো যানবাহন পাওয়া যাচ্ছে না, বাস উঠাচ্ছে না, দ্বিগুণ দামে ভাড়া চাচ্ছে। একমাত্র ভরসা বিআরটিসি যে বাসগুলো, সেখানে কিন্তু সবাই প্রতিযোগিতায় পেরে উঠছেন না। আর যারা আছেন, যাদের সামর্থ্য আছে, তারা হয়তো সিএনজি চালিত অটোরিকশা বা অন্যান্য যানবাহন করে দূর পাল্লায় ছুটছেন। কিন্তু যাদের সেই সামর্থ্য নেই, তারা কিন্তু পায়ে হেঁটে রওনা হচ্ছেন গন্তব্যে। সাধারণ এই সরকারি যে কর্মদিবস, সেই কর্মদিবসে মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি আছেন সহকর্মী শাতিলা শারমিন, কমলাপুর রেল স্টেশন আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন, এবং ঢাকার বাইরের জনদুর্ভোগের খবর জানাতে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে আছেন রিপোর্টার আব্দুল্লাল মামুন রুবেল। বিস্তারিত জানতে প্রথমে যাচ্ছি শাতিলার কাছে। শাতিলা।
রাজধানী ঢাকা সড়ক পথের যে খবর জানতে চাচ্ছিলেন সেটি হচ্ছে যে এই যে সড়ক পথে যে আমরা দেখতে পাচ্ছি দুপুরের যে সময়টি, এই দুপুরের সময়টিতে কিন্তু কিছুটা হলো মানুষের ভিড়টা কম, কিন্তু এখনও আমরা দেখছি যে রাস্তায় কিন্তু মানুষ পায়ে হেঁটে তার গন্তব্যে এখনও পৌঁছাচ্ছে না। অর্থাৎ অফিস আদালত বা হচ্ছে দাপ্তরিক কাজে পৌঁছানো মানুষগুলো হয়তো পৌঁছে গেছেন তাদের গন্তব্যে, কিন্তু এখনও পর্যন্ত চিকিৎসা সেবা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আরও নানা যে কাজ রয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু এখনও যাচ্ছেন বিভিন্ন জায়গায় তাদের জীবন জীবিকার প্রয়োজনে। আমরা দেখতে পেয়েছি যে আগের ঘন্টায় আমরা যেটি জানাচ্ছিলাম সেটি হচ্ছে যে বিআরটিসির বাসগুলো ছাড়া আসলে গণপরিবহন বলতে কিন্তু আসলে অন্য কোনো পরিবহনকে আমরা দেখতে পাইনি। তো সাধারণ মানুষ সুযোগটা নিয়েছেন, তারা যে কোনো বাহন অর্থাৎ সিএনজি চালিত অটোরিকশা অথবা হচ্ছে পিকআপ যেগুলোতে হচ্ছে পণ্য পরিবহন করে, সেগুলোতেও কিন্তু আমরা মানুষজনকে দেখেছি রাজধানীতে ঢুকতে বা রাজধানীর অভ্যন্তরীণ যে রুটগুলোতে সেই রুটগুলোতে চলাচল করতে। আমরা সবচেয়ে ভোগান্তিতে পড়তে দেখেছি আসলে নারী, শিশু এবং অসুস্থদের বলতেই হচ্ছে, কারণ বিভিন্ন প্রয়োজনে সবাই কিন্তু যারা স্বল্প আয়ের মানুষ বা যাদের হচ্ছে সেই সক্ষমতা নেই, দিন গুণে বা ভাড়া গুণে যাদের চলতে হচ্ছে, তারা কিন্তু এক ধরনের চরম ভোগান্তিতে পড়েছেন। তাদের পায়ে হাঁটা ছাড়া অনেকেরই উপায় থাকছে না। আবার এটিও হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা যারা আসলে পরীক্ষার্থী অথবা যারা চাকুরির পরীক্ষা দিতে যাচ্ছেন, তারাও কিন্তু এই ভোগান্তিগুলোতে পড়েছেন। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের যে বিষয়টি সেটি হচ্ছে জ্বালানি তেলের দাম শুধুমাত্র তার সড়কে যাতায়াতের ক্ষেত্রেই কিন্তু অস্বস্তি তৈরি করছে না, সে আশঙ্কায় আছে যে পণ্যের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তার সঙ্গে কিন্তু জ্বালানি তেলের এই দাম বাড়ার ফলে সব কিছুতে একটি প্রভাব পড়বে, যে চিন্তায় তারা আসলে আরও বেশি শঙ্কিত হয়ে উঠেছেন। এবং সবচেয়ে বড় কথা যে বাইরে বেরোনোর জন্য, জীবিকা চলমান রাখার জন্য তারা কিন্তু এখন এই সমস্যার একটি স্থায়ী সমাধান চাচ্ছেন, যে ভাড়া বাড়ুক এবং না বাড়ুক, বিষয়টি হচ্ছে যাতায়াতের ব্যবস্থাটি যেন ঠিক করা হয়। আমরা সড়ক পথের খবর জানলাম, এবার চলে যাব হচ্ছে রেলপথে, সেখানে তার সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী কামরুজ্জামান মামুন। শাতিলা, সড়ক ও নৌপথের অচল অবস্থার তৃতীয় দিনে এসে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের সকাল থেকে যেমনটা দেখেছি যে সকাল থেকে বেলা 10টা পর্যন্ত বেশ যাত্রী চাপ থাকলেও 10টার পর থেকে কিন্তু এই চাপ কমতে থাকে। আমরা সকালে এসে দেখেছি যে টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ মানুষের সারি এবং টিকিট প্রত্যাশী শত শত যাত্রী তখন ছিলেন, কিন্তু এখন আমরা যেটি দেখছি যে বলা চলে কিছুটা স্বাভাবিক দিনের মতো। এবং টিকিট কাউন্টারে যারা টিকিট কাটতে আসছেন তারা যে আজকে যাবেন শুধু এমন যাত্রী নয়, যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের ভেতরে এমন অনেক যাত্রী রয়েছেন যেহেতু 5 দিনের অগ্রিম টিকিট রেলে থেকে পাওয়া যায়, অগ্রিম টিকিটও তারা কাটতে এসেছেন। জানিয়ে রাখি যে এই যেহেতু ট্রেনই একমাত্র গন্তব্যে পৌঁছানোর ভরসা, তাই গতকাল 22টি অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে বিভিন্ন রুটে। সেই 22টির সঙ্গে আরও 4টি যোগ করে মোট 26টি অতিরিক্ত কোচ আজকে চলাচল করছে। তবে এই 26টি অতিরিক্ত কোচেও যে খুব বেশি সংখ্যক যাত্রী আনা নেওয়া করা যাবে তা নয়, যাওয়া এবং আসা দিয়ে মোট 4000 যাত্রী এই 26টি কোচ বহন করতে পারবে, অর্থাৎ অতিরিক্ত 4000 যাত্রী আনা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে রেলওয়ের পক্ষ থেকে। জানিয়ে রাখি যে এখানে যারা আসছেন তারা কিন্তু কেউ টিকিট ছাড়া ভেতরে প্রবেশ করতে পারছেন না, অর্থাৎ এখানে যারা টিকিট চেকার রয়েছেন তারা স্ট্যান্ডিং টিকিট হলেও তাকে দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হবে প্ল্যাটফর্মের, তাছাড়া কিন্তু কেউ ভেতরে প্রবেশ করতে পারছেন না। তবে আজকের এবং আগামী যে 5 দিনের অগ্রিম টিকিট এখান থেকে পাওয়া যায়, কোনো ধরনের টিকিট আসলে এখন পর্যন্ত কাউন্টার থেকে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ যে আসন সে আসনের টিকিট নাই, স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাচ্ছে, কিন্তু সমস্ত টিকিটই আসলে বিক্রি হয়ে গেছে বা সমস্ত টিকিটই শেষ হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। জানিয়ে রাখি যে অন্যান্য সময় যে 74 জোড়া ট্রেন চলাচল করে, এই স্বাভাবিক সময়ে আজ যখন এরকম সব সড়ক এবং নৌপথে অচল অবস্থা, তখনও কিন্তু এই 74 জোড়া ট্রেনই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যাত্রী আনা নেওয়া করছে। তবে আমরা শুক্র এবং শনিবার যেমনটা দেখেছিলাম সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কিন্তু যাত্রীদের অতিরিক্ত চাপ ছিল এই কমলাপুরে, কিন্তু আজ পূর্ণ কর্মদিবস এবং এই কর্মদিবস হবার কারণে আমরা দেখছি যে যাত্রী চাপ অনেকটাই কম। বলা চলে এই দুপুরবেলায় এসে প্ল্যাটফর্মের অভ্যন্তরে কিন্তু যাত্রীরা স্বাভাবিক দিনের মতোই চলাচল করছে। তো আমার কাছে ছিল এতটুকু কমলাপুর থেকে। আমরা চলে যাব খুলনায়, সেখান থেকে জানাবেন সহকর্মী রুবেল। ধন্যবাদ মামুন। আসলে টানা 3 দিনের ধর্মঘটে জনদুর্ভোগ কিন্তু চরমে উঠে এসেছে খুলনাতেও। খুলনায় কিন্তু আজ সকাল থেকে কোনো জায়গা থেকে বাস ছেড়ে যায়নি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু খুলনায় একটু
একটু ভিন্ন চিত্র আমরা দেখতে পেরেছি। খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে একটি রুটে আমরা সকাল 10টা থেকে বাস চলাচল করতে দেখেছি। খুলনা থেকে পাইকগাছা রুটে বাস চলেছে থেমে থেমে কিছু সময় পর পর। তবে এতে কিন্তু আসলে জনদুর্ভোগ কমেনি খুলনা থেকে পাইকগাছা যাত্রীদের। আগে যেখানে 90 টাকা ভাড়া, 90 থেকে 95 টাকা খুলনায় বাস ভাড়া ছিল, তারা আসলে 120 টাকা করে বাস ভাড়া নিয়ে যাত্রীদের নিয়ে যাচ্ছে। এছাড়া খুলনার অন্য কোনো রুটে কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত কোনো বাস ছেড়ে যায়নি। ফলে জনদুর্ভোগ কিন্তু চরমে নেমে এসেছে। সাধারণ মানুষের একমাত্র ভরসা হয়ে উঠেছে এখান থেকে যাওয়ার জন্য 3 চাকার যে যানগুলো আছে, অর্থাৎ সিএনজি মাহেন্দ্রা বা ইজি বাইক, ব্যাটারি চালিত ইজি বাইক কিংবা রিক্সায় যাতায়াত করে আসলে যাত্রীদের যেতে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। আরেকটি বিষয় হচ্ছে, এখানে কিন্তু আজ আপনি জানেন যে প্রথম কর্মদিবস, তো খুলনা থেকে কিন্তু আসলে অনেক মানুষ তাদের কর্মস্থল রয়েছে খুলনার একটু বাইরে, যেমন খুলনা থেকে নোয়াপাড়া বা খুলনা থেকে যশোর পর্যন্ত। এই সমস্ত কর্মজীবী মানুষ কিন্তু সকালে এসে সকালে থেকে কিন্তু বাস পাননি। বাস না পেয়ে তারা কিন্তু আসলে বিকল্প উপায়ে খুলনা থেকে বিভিন্ন জায়গায় কর্মস্থলে গিয়েছেন। সেখানে কিন্তু আসলে ভাড়া তাদের আসলে 2 থেকে 3 গুণ ভাড়া দিতে হয়েছে। পাশাপাশি কিন্তু আমরা এখানকার যারা স্থানীয় শ্রমিক নেতা তার সাথে কথা বলেছি, তিনি কিন্তু পরিবহন মালিক নেতার সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তারা আসলে আশ্বস্ত করতে পারছেন না যে কখন ধর্মঘট উঠবে। তারা আসলে বলছেন যে সরকারকে কিন্তু আসলে আগে উদ্যোগী হতে হবে। তো আমার কাছে খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে এই ছিল সর্বশেষ ধর্মঘটের খবর। সোহার। জনদুর্ভোগের সবশেষ খবর জানাতে এতক্ষণ খুলনা থেকে যুক্ত ছিলেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল, এবং তার আগে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন কামরুজ্জামান মামুন, এবং শুরুতে বিজয় সরণি থেকে যুক্ত ছিলেন রিপোর্টার সাতিলা শারমিন। রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাস ভাড়া বাড়ানোর বিষয়ে বৈঠক চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাশেদ লিমন, সরাসরি যাচ্ছি তার কাছে। লিমন। সোহার, জ্বালানি তেলের বাড়তি দামের প্রেক্ষিতেই কিন্তু আজকের যে বৈঠক, সেই বৈঠক অর্থাৎ এই দামের প্রেক্ষিতে আমরা দেখলাম দাম বা জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে পরিবহনগুলো বন্ধ হয়ে গেল। তাদের দাবি তারা এই বাড়তি দামের সঙ্গে তাদের যে পরিবহন ভাড়া, সেই ভাড়াও বাড়িয়ে দিতে হবে। এবং এরপর থেকে গত 2 দিন ধরেই কিন্তু আমরা দেখছি রাজধানীতে সহ সারা দেশে যে মানুষের দুর্ভোগ, সেই দুর্ভোগের চিত্র। এবং এরই মধ্যে কিন্তু আজকে বিআরটিএর সঙ্গে মালিকপক্ষ বা পরিবহন মালিক পক্ষ তারা কিন্তু বসেছেন, এবং তাদের যে প্রস্তাবনা বা তাদের যে চাওয়া পাওয়া, সেগুলো নিয়ে আসলে দিন দরবার চলছে। আমরা যদি দেখি যে সবশেষ অবস্থান বা এখানে যে কিছুক্ষণ আগেও কিন্তু মালিক পক্ষের তারা নিজেরা আবার একটি টিম বের হয়ে নিজেরা আলাদা একটি মিটিং করে আবার এই বিআরটিএর সঙ্গে মিটিংয়ে যুক্ত হয়েছে। কাজে সব কিছু নিয়ে কিন্তু একটা দিন দরবার চলছে। এবং সেই যদি বলি যে এখন পর্যন্ত বিআরটিএর পক্ষ থেকে যে সবশেষ প্রস্তাবিত ভাড়া, দূরপাল্লার ক্ষেত্রে তাদের এতদিন যে ভাড়াটা ছিল সেটি হলো 1 টাকা 42 পয়সা প্রতি কিলোমিটার। এটি প্রস্তাব করা হয়েছে 2 টাকা, অর্থাৎ 58 পয়সা বাড়িয়ে অর্থাৎ সেই হিসাবে বলা যায় প্রায় 40% কিন্তু ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে। এরপর যদি মহানগরের কথা বলা হয়, মহানগরে বাস যে সেটি আসলে বর্তমানে 1 টাকা 70 পয়সা, সেটি বাড়িয়ে 2 টাকা 40 পয়সার একটা প্রস্তাবনা রয়েছে, এবং যেটিরও আসলে পার্থক্য প্রায় 41%। এবং মিনি বাসের ক্ষেত্রে এটাও মহানগরের 1 টাকা 60 পয়সা থেকে 2 টাকা 40 পয়সা, অর্থাৎ এখানেও 50% বাড়ানোর প্রস্তাবনা রয়েছে। এবং এটি নিয়েই আমরা দেখলাম গত 3 ঘন্টা যাবতই কিন্তু আসলে আলোচনা করছে, বিআরটিএ কথা বলছে বা মালিক পক্ষ তাদের দাবি তুলে, কিন্তু আসলে এখন পর্যন্ত সমাধানে বসে বা নির্ধারিত একটি দামে যে পৌঁছাবো সেটি কিন্তু হয়নি। তবে একটি কথা বলাই যাচ্ছে যে যেটি নির্ধারণী হোক বা যাই হোক না কেন, দাম এই যে রাজধানী সহ সারা দেশে যে গণপরিবহন ব্যবস্থা, সেখানে যে ভাড়া যে 20 থেকে কমপক্ষে 20 থেকে 30% ভাড়া যে বাড়ছে, সেটি কিন্তু আসলে বলাই যাচ্ছে। এবং পাশাপাশি যেটি এই যে প্রস্তাবনা, এটি মেনে নিলে তো সেক্ষেত্রে 40% বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবু আমরা সবাই এখানে অপেক্ষা করছি আসলে সবশেষে দুই পক্ষের সমন্বয়ে ভাড়াটা আসলে কি পরিমাণ বা পার কিলোমিটার কত নির্ধারণ হয় সেটি দেখার। সেটি হলেই হয়তো বা আমরা আবার সঙ্গে সঙ্গে সেটি জানিয়ে দিতে পারবো। সোহার। রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাস ভাড়া বাড়ানোর বিশেষ বৈঠক চলছে। এই মুহূর্তে এতক্ষণ পর্যন্ত সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার রাশেদ লিমন।
এদিকে 3 দিন ধরে চলা পরিবহন ধর্মঘটের বিষয়ে কিছুই জানে না বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান এমপি। দুপুরে ঝিনাইদহের শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন। পরিবহন ধর্মঘট ডেকেছে কেউ আমার জানা নেই। এটা আসলে পরিবহন ধর্মঘট নয়। মালিকরা 23% তেলের দাম দিয়ে নিজেদের পকেটের টাকা দিয়ে গাড়ি পরিচালনা করতে পারবে না বিধায় তারা গাড়িটাকে বন্ধ রেখেছে। সুতরাং এটাকে আমি ধর্মঘট বলতে চাই না। এদিকে জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় নয়, দ্বিগুণ ভাড়া বাড়ানোর দাবি করেছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা। আর সেই ভাড়া বাড়ানোর দাবিতে বন্ধ রাখা হয়েছে লঞ্চ চলাচল। যাত্রীরা বলছেন লঞ্চ মালিকদের এই দাবি অযৌক্তিক। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বিকেলে বৈঠক হওয়ার কথা রয়েছে। সাদাত রহমাতুল্লাহর রিপোর্ট। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে যখন পরিবহন ধর্মঘট চলছে, তখন তাদের সাথে নৌযান মালিকরাও ভাড়া বাড়ানোর দাবিতে অঘোষিত ধর্মঘটের ডাক দিয়েছেন। শনিবার বিকেলে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় রাজধানী সহ সারা দেশের নৌযান। তবে লঞ্চ মালিকরা ভাড়া সমন্বয় নয়, দ্বিগুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। এসব দাবি না মানা হলে ধর্মঘট চলবে বলে জানান মালিকরা। আর অন্যান্য জিনিসপত্রের দাম, বিশেষ করে স্টিলের দাম এই গত 1 মাসের মধ্যে 100%-এর বেশি বেড়ে গেছে। ওই কারণে আমাদের মেনটেনেন্স কস্ট, স্পেয়ার পার্টসের কস্ট, রিপেয়ারের কস্ট এগুলো বেড়ে গেছে। সব মিলিয়ে আমরা 100 আমাদের ভাড়া বৃদ্ধি করার জন্য কালকে প্রস্তাবনা দিয়েছি। জ্বালানি তেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়ানো হয়েছে। আর বর্তমান লঞ্চ ভাড়া 100 কিলোমিটার পর্যন্ত 1 টাকা 70 পয়সার পরিবর্তে 3 টাকা 40 পয়সা এবং 100 কিলোমিটারের ঊর্ধ্বে 1 টাকা 40 পয়সা থেকে 2 টাকা 80 পয়সা বাড়ানোর দাবি মালিকদের। তবে যাত্রীরা বলছেন জনগণকে জিম্মি করে ভাড়া বাড়ানোর এমন দাবি অযৌক্তিক। 100% বাড়াবে, এটা তো চরম একটা তাদের অযৌক্তিক দাবি। আমরা জিবিল কাজ করিয়ে খাই, এতে তো আমাকে এত ভাড়া দিয়ে যাওয়া সম্ভব হয় না। চলমান পরিস্থিতি নিরসনে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানান যাত্রীরা। যারা যাত্রী আছে তাদের ইয়েটা কি, তাদের আয়ের উপরে তো তাদের ব্যয়টা হবে। নিম্নবিত্ত মানুষ, তাদের উপরে এরকম মরার উপরে খারাপ। 150 টাকা ভাড়া যদি আপনি 300 টাকা নেন তাহলে তার হয় না। লঞ্চ মালিকদের দাবি 2013 সালে শেষবারের মতো লঞ্চের ভাড়া বাড়িয়েছিল বিএডব্লিউটিএ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চলমান পরিবহন ধর্মঘটে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে ধস নেমেছে। শূন্যের কোটায় বন্দরের পণ্য ডেলিভারি শঙ্কা দেখা দিয়েছে জাহাজ এবং কন্টেনার জটের। এদিকে পণ্যবাহী গাড়ি বন্দরে ঢুকতে বা বের হতে না পারায় প্রতিদিন $150 কোটি ক্ষতির মুখে পড়ছে দেশের পোশাক খাত। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের আশেপাশে শত শত পণ্য বোঝাই ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি লাইন ধরে রাস্তার উপর দাঁড়িয়ে আছে। পরিবহন ধর্মঘটের কারণে জাহাজে পণ্য তুলে দিতে বন্দরে ঢুকতে পারছে না, আবার বিদেশ থেকে আনা কাঁচামালও কারখানায় পৌঁছে দিতে পারছে না এসব যানবাহন। গড়ে বন্দর থেকে 3,500-এর বেশি কন্টেনার ডেলিভারি হলো। গত 3 দিন ধরে ডেলিভারি একেবারেই বন্ধ। 3,500-4,000 করে কন্টেনার ডেলিভারি যেত, সেটা একদিক দিয়ে যাচ্ছে না, অন্য দিক দিয়ে জাহাজে শিপমেন্ট হচ্ছে না। সব মিলিয়ে ইয়ার্ডে এবং জাহাজে দুদিকে একটা স্থবিরতা বিরাজ করছে। টোটাল আমদানি রপ্তানির উপরের একটা বিরূপ প্রভাব পড়ছে এবং জাহাজের ওয়েটিং টাইম বেড়ে যাবে। সর্বোপরি চট্টগ্রাম বন্দরের উপরে একটা বিরূপ প্রভাব পড়বে। পরিবহন অচল অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তৈরি পোশাক খাত। বিজিএমইএ কর্মকর্তারা জানান এই বন্দর দিয়ে প্রতিদিন করে 1200 ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যানের মাধ্যমে 1,500 টিউএস কন্টেনার পণ্য ডেলিভারি হয়। পাশাপাশি আরও 1,500-এর বেশি এ ধরনের যানবাহনের মাধ্যমে 2,000 টিউএস রপ্তানি পণ্য বিভিন্ন ডিপো থেকে বন্দরে পাঠানো হয়। এতে প্রতিদিন $150 মিলিয়ন ক্ষতির মুখে পড়ছে দেশ। কোনো কারণে যদি এটা আরও 2-3 দিন দেরি হয় তাহলে নির্ঘাত আমাদের আরএনজি সেক্টর একটা ক্ষতির সম্মুখীন হবে। আমাদেরকে ইয়ার শিপমেন্ট কাউন্ট করতে হবে অথবা ডিসকাউন্টে চলে যেতে হবে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সচল রাখতে ধর্মঘটের পরিবর্তে বিকল্প কিছু সন্ধানের আহ্বান ব্যবসায়ী নেতাদের। যত তাড়াতাড়ি এটা সিদ্ধান্ত হয় ততই ভালো, কারণ আলটিমেটলি অর্থনীতির একটা ঝুঁকিতে পড়বে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বর্তমানে বন্দরে 37,000-এর বেশি কন্টেনার রয়েছে। শুধুমাত্র দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে কঠোর লকডাউনের মাঝেও 1 মিনিটের জন্য বন্ধ ছিল না এই বন্দরের কার্যক্রম।
করোনা স্থবিরতা কাটিয়ে সব কিছু যখন স্বাভাবিক হয়ে আসছে, তখন 1 মাসের ব্যবধানে দুবার পরিবহন ধর্মঘটের কবলে পড়ল এই বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে স্পেনে অবৈধভাবে প্রবেশ করতে অসুস্থতার নাটক, জরুরি অবতরণ করা বিমান থেকে 21 যাত্রীর পালানোর চেষ্টা, আটক 12। প্রায় 1 মাস পর আজ হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলের দিকে তার বাসভবন ফিরোজায় যাওয়ার কথা। এদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়াকে মিথ্যে মামলায় অবরুদ্ধ করে রাখা হয়েছে। 7 নভেম্বর উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ দীর্ঘদিন নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 12 অক্টোবর হঠাৎ করে জ্বরে আক্রান্ত হন বেগম জিয়া। চিকিৎসকদের পরামর্শে ওই দিনই তাকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। 27 দিন হাসপাতালে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রাখা হয় বেগম খালেদা জিয়াকে। করা হয় বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা। রোববার চিকিৎসকরা পরিবারের সদস্যদের বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়ে তাকে বাসায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকরা জানান, গুলশানের বাসভবন ফিরোজাতেই চিকিৎসা নিতে পারবেন তিনি। এদিকে 7 নভেম্বর উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আবারও অভিযোগ করে বলেন, সরকার মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘকাল 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং এখনও এই ফ্যাসিস্ট সরকারের মিথ্যা বেআইনি মামলার মধ্য দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। মানুষকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সরকার বিরোধী আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিএনপি মহাসচিব। সৃষ্টি করেছিলেন মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজার সামনে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মুমু, সোহার, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকেল ঠিক 3টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে নিজ বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা দিবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত 27 দিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। তিনি হঠাৎ করে 12 অক্টোবর জ্বরে আক্রান্ত হন। পাশাপাশি তার যেই পুরনো যে রোগগুলো ছিল, বিশেষ করে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, সেগুলোর কিন্তু অবস্থার অবনতি হতে তাকে 12 অক্টোবরই হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে প্রায় 10 সদস্যের মেডিকেল বোর্ডের যে চিকিৎসকরা ছিলেন তাদের তত্ত্বাবধানে গত 27 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়া চিকিৎসা নিয়েছেন। তবে গত 27 দিন তাকে নিবিড় পর্যবেক্ষণ এবং নানা পরীক্ষা নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা উন্নতি হওয়ার পরপরই কিন্তু আজ সকালবেলা চিকিৎসকরা বেগম জিয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে আসলে হাসপাতালে রেখে চিকিৎসা নেওয়ার মতো কিছু নেই এবং যার ফলে তারা তাকে সার্টিফাই করেছেন যে বেগম খালেদা জিয়া আগের মতো তার গুলশানের বাসভবনে তিনি ফিরে যেতে পারবেন এবং সেখানেই তিনি আগের রুটিন অনুযায়ী, তার যে নিয়ম অনুযায়ী যে চিকিৎসা চলছিল সেগুলো চলতে পারবে। এবং আজ সকালে এই বেগম খালেদা জিয়ার চিকিৎসকের পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের তার শারীরিক অবস্থার উন্নতির কথা জানানোর পরপরই কিন্তু চেয়ারপারসনের মিডিয়া উইং শাহরুল কবির তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে বিকেল 3টার পরপরই কিন্তু রাজধানীর এভারকেয়ার থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে রওনা হবেন তার গাড়িবহর, সিএসএফ এর গাড়িবহরটি, এবং সেটি কিন্তু আস্তে আস্তে 4টা সাড়ে 4টার মধ্যেই তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গুলশানে তার বাসভবনে পৌঁছাতে পারবেন বলে আমরা আশা করছি। একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে এভারকেয়ার হাসপাতালে এ নিয়ে 4 দফায় বিএনপি চেয়ারপারসন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর আগে কিন্তু তিনি কোভিড-19 আক্রান্ত হওয়ার পর এবং তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর টানা 53 দিন তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন এবং তার পরপরই 12 অক্টোবর আবারও তাকে এই হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তো সোহার, এই ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তার দীর্ঘ 27 দিন পর হাসপাতাল থেকে তার নিজ বাসভবনে ফেরা নিয়ে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। সোহার, গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজার সামনে থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার মার্জিয়া মুমু। বিদ্রোহের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই, পরিবারের সঙ্গে ছিলেন বাড়িতে, তবুও 1977 সালে বিদ্রোহ দমনের নামে ফাঁসি দেয়া হয়েছে
বহু সেনা ও বিমান সদস্যকে। এমন অভিযোগ সামরিক আদালতে বিচার হওয়া সেনা সদস্যদের পরিবারের। দীর্ঘ ৪৫ বছর পর সে সময় ক্ষমতায় থাকা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন তারা। সকালে শহীদ মিনারে ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই দাবি জানান তারা। ১৯৭৭ সালে অক্টোবরে সামরিক আদালতে বিচারের নামে ফাঁসি হওয়া স্বজনদের ছবি বুকে নিয়ে জড়ো হন শহীদ মিনারে। সামরিক আদালতে বিচার হওয়া কেউ ছিলেন বিমান সেনা, কেউ সেনা সদস্য। পরিবারের সদস্যদের দাবি, একদিনের সামরিক আদালতে বিচারে ফাঁসি হওয়া ১৯৩ জনের পরিচয় পাওয়া গিয়েছিল, তবে এই সংখ্যা ১১৪৩ জন। অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বলেন, ক্ষমতার লোভেই জিয়াউর রহমান বিনা বিচারে সেনা সদস্যদের হত্যা করেছিল। বিমান বাহিনীর দপ্তর থেকে একটা চিঠি গেল, সাথে কিছু টাকা এবং আব্বার কাপড় চোপড়। এগুলো দেখার পরে আমার দাদা আর দাদু তখন বিশ্বাসই করতে চায় না যে এটা কি করে হয়, আমার ছেলে তো ফাঁসি হতে পারে না। আমার বাবাকে বিনা অপরাধে ফাঁসি দিয়েছিল। আমার বাবা ছিল ছুটিতে, আমার বাবার কোনো অপরাধ ছিল না, নির্দোষ ছিল, নির্দোষ। তাদের অভিযোগ, তড়িঘড়ি করে ফাঁসি দেওয়ার আগে আত্মপক্ষ সমর্থন কিংবা আইনজীবী নিয়োগের কোনো সুযোগ দেওয়া হয়নি। একজনের বুকে এত কষ্ট থাকতে পারে, এত যন্ত্রণা থাকতে পারে, এত ক্ষোভ থাকতে পারে, নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না। প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে এবং তারপরেও আরেকটা যেটা রয়ে যায় সেটা হলো, যারা জানা গেছে তাদের বাইরে আরো অনেক লোককে হত্যা করা হয়েছে। নিশ্চিত মৃত্যুর কারণ আমরা জানতে চাই। কমিশন গঠন করে এই ঘটনার জন্য জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন সবাই। জিয়াউর রহমান আমার নিয়ে নকশা করে এই এয়ারফোর্সের প্রায় ১১৫০ সৈনিক সহ হত্যা করলেন। আর এক রাতে ২০ থেকে ২৫ জন ৩০ জন জোড়া ফাঁসি একজন করে দিল, দেখে সময় হবে না, তারপরে জোড়া ফাঁসি শুরু করলো। জিয়াউর রহমান চেয়েছিল ঘড়ির কাঁটা আবার উল্টিয়ে দিতে, অর্থাৎ বাংলাদেশকে আবার পাকিস্তানে পরিণত করতে। অনুষ্ঠান শেষে বিচারের দাবিতে ক্যান্টনমেন্ট অভিমুখে পদযাত্রা করেন সবাই। ১৯৭৭ সালে ২ নভেম্বর ঢাকায় জাপানি বিমান ছিনতাইয়ের ঘটনায় সেই সময় ঘটা বিদ্রোহ দমনের নামে সামরিক বিচারে ফাঁসি দেওয়া হয়। তখন কারাদণ্ড ভোগ করেছিল সেনা ও বিমান বাহিনীর ২৫০০ সদস্য। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জিয়াউর রহমান ৭ নভেম্বরের হত্যাযজ্ঞের উপর ভর করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করেন, কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির কাছে দেশ নিরাপদ নয়, তাদের রাজনীতি দুর্নিয়ন্ত্রিত। রোববার সকালে তার সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি উন্নয়ন চায় না, তারা চায় দেশ স্থবির হয়ে থাকুক, তারা চায় সাম্প্রদায়িক বিষ বাষ্প দেশ জুড়ে ছড়িয়ে পড়ুক। জেনারেল জিয়াউর রহমান ৭ নভেম্বরের হত্যাযজ্ঞের উপর ভর করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করেন। সৈনিকদের ব্যবহার করে মুক্তিযোদ্ধা অফিসার ও তাদের পরিবারের সদস্যদের রক্তের উপর দিয়ে বাংলাদেশকে পাকিস্তানি ধারায় প্রত্যাবর্তনের ভিত্তি রচনা করেন তিনি। বিএনপি জামাত জোট নিয়মিত এই দিনটিকে উদযাপন করে আসছে, অথচ এটি বাঙালি জাতির ইতিহাসের একটি কলঙ্কময় দিন, শোকের দিন, কান্নার দিন। সেমিফাইনাল নিশ্চিতের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। কিউইরা জিতলে বিদায় নিশ্চিত হবে ভারতের। এই মুহূর্তে দুবাইতে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ। সোহার, আসলে ম্যাচ কিন্তু একটা, কিন্তু ৩ দলের ভাগ্য ঝুলে আছে এই এক ম্যাচের দিকে। আসলে আমরা জানি আর কিছুক্ষণ পর আবুধাবিতে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান মুখোমুখি হবে। এই ম্যাচের ফলাফলে এই দুটো দল একই সঙ্গে কিন্তু ভারতের বিশ্বকাপ ভাগ্যটাও ঝুলছে। আমরা জানি ভারত প্রথম দুটো ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করেছিল, এরপর বড় দুটো জয় পেয়েছে, এরপর কিন্তু তারা এখনও তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা টিকে আছে। তবে আজকের ম্যাচটিতে আবুধাবিতে যে ম্যাচটি হবে নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের ম্যাচে যদি নিউজিল্যান্ড জিতে যায় তাহলে কিন্তু সমীকরণ অনেকটা সহজ হয়ে যাবে। নিউজিল্যান্ড চলে যাবে সেমিফাইনালে এবং বিদায় নিশ্চিত হবে কিন্তু ভারত ক্রিকেট দলের। ভারতের আগামীকালকে তাদের প্রতিপক্ষ নামিবিয়া, সে ম্যাচের আসলে ফলাফল যাই হোক, যেই ব্যবধানে ভারত জয় পাক না কেন তাতে কিন্তু আসলে কিছুই যায় আসবে না, কারণ 5 ম্যাচের 4টিতে জিতে নিউজিল্যান্ড কিন্তু চলে যাবে সেমিফাইনালে। তবে
যদি আফগানিস্তান আজকের ম্যাচটি কোনোভাবে জিতে যায় তাহলে কিন্তু ডেফিনেটলি আফগানিস্তানের একটা ভালো সুযোগ থাকবে। একই সঙ্গে আগামীকালকের ম্যাচ যেটি ভারত নামিবিয়া মুখোমুখি হবে সেই ম্যাচের ফলাফলের উপর কিন্তু ডিপেন্ড করবে যে শেষ পর্যন্ত দ্বিতীয় যে স্পটটি সেমিফাইনাল থেকে কোন দল যাচ্ছে, এবং সেক্ষেত্রে এই 3 দলেরই কিন্তু সমান সম্ভাবনা থাকবে। আমরা জানি আবুধাবির ম্যাচগুলোতে কিন্তু পেসাররা কিছুটা হলেও দাপট দেখিয়ে আসছেন এবং আজকের ম্যাচটিও সেখানেই হবে। আমরা জানি আফগানিস্তান দলে মুজিবুর রহমান তিনি কিন্তু গত 2 ম্যাচে খেলতে পারেননি, তার ইনজুরি ছিল। আজকের ম্যাচে তিনি খেলার জন্য ফিট, কিন্তু শেষ পর্যন্ত তাকে খেলানো হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন কিন্তু টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে নিউজিল্যান্ডের কথা বলতে হয়, নিউজিল্যান্ড কিন্তু ভারতকে হারিয়েছে, পাকিস্তানের কাছে হেরে গেলেও তাদের দল হিসেবে কিন্তু তারা খুব দুর্দান্ত ক্রিকেট খেলছে, তাদের পেস অ্যাটাক যেরকম ভালো করছে, একই সঙ্গে সোধি লেগ স্পিনার যিনি কিনা ভারতকে একেবারে তার বোলিংয়ে কিন্তু ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড। সেক্ষেত্রে বলা যায় যে আমরা জানি দু দলেই ভালো পেস বোলার আছে, ভালো স্পিন বোলার আছে। আফগানিস্তান দলে যেমন আছে একই সঙ্গে নিউজিল্যান্ড দলেও আছে। সব কিছু মিলিয়ে দু দলের বোলিং অ্যাটাক সমৃদ্ধ, তবে ব্যাটিংয়ে কিন্তু ডেফিনেটলি এগিয়ে থাকবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আমরা জানি তাদের এক্সপ্লোসিভ কিছু ব্যাটসম্যান আছে যারা টি20তে দারুণ খেলেছে, আইপিএলও দারুণ খেলেছে। ডেফিনেটলি ব্যবধানটা কিন্তু আসলে ব্যাটিংয়েই গড়ে দিতে পারে নিউজিল্যান্ড। তো আমার কাছে দুবাই থেকেই ছিল সবশেষ খবর। দুবাই থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। কমিউনিটি ক্লিনিকে করোনার গণটিকা কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলছে। ক্যাম্পেইনের দ্বিতীয় দিনেও কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। প্রতিদিন প্রতিটি কমিউনিটি ক্লিনিকে 500 জনকে দেয়া হচ্ছে সিনোফার্মের টিকা। রিপোর্টারদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। রোববার সকাল 9টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হলেও ভোর থেকে কমিউনিটি ক্লিনিকগুলোতে ভিড় করতে থাকেন সাধারণ মানুষ। কর্মদিবসেও নানা শ্রেণী পেশার মানুষ আসেন টিকা নিতে। নিজ এলাকায় করোনার টিকা নিতে পেরে সময় ও অর্থ সাশ্রয় হয়েছে বলে জানান টিকা গ্রহণকারীরা। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তারা। একই সঙ্গে এই কার্যক্রম আরো কয়েকদিন বাড়ানো হলে বেশি মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে বলে জানান তারা। অন্য কোনো ভেজাল হচ্ছে না, সুস্থ হয়েছে একবার সফলভাবে। আইসাতে দেশে ভালো হয়েছে, দূরে যেতে হচ্ছে না। কোটি টাকা দেন তাও করতে পারবেন, এটা সরকার যে উদ্যোগ নিয়েছে আমাদের জন্য ভালো, গরিবদের জন্য খুবই উপকার হচ্ছে। দূরে যাইতে হলো না, আর খুব সুস্থভাবে টিকাটা দিলাম। সদর হসপিটালে যাইতে আমাদের টাকাও লাগে এবং অনেক ঝামেলা হয়। এখানে অনেক সুন্দর পরিবেশে আমাদের এখানে টিকা দিচ্ছে। আমরা কৃষিকাজ করে আমরা দূরে যাওয়া অসুবিধা, এখানে তেলেস বাতাসে দিয়ে গেলাম, আধা ঘন্টা টাইম নিল না। টিকা কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করার জন্য কয়েকদিন আগে থেকেই প্রচারণা চলায় ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। যেসব এলাকায় এখনো কর্মসূচি চালু হয়নি সেসব এলাকায়ও পর্যায়ক্রমে চালু হবে বলেও জানান কর্মকর্তারা। গত কয়েকদিন যাবৎ কোভিড-19 টিকা সম্বন্ধে জনগণকে বোঝাতে সক্ষম হয়েছি, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে প্রচুর টিকা গ্রহীতার সংখ্যার আগমন হতেছে এবং আমরা শান্তিপূর্ণ এবং সফলভাবে টিকা কার্যক্রম পরিচালনা করতেছি। 6 নভেম্বর থেকে শুরু হওয়া এই গণটিকা ক্যাম্পেইন আগামী 12 নভেম্বর পর্যন্ত চলবে। আহসানুল করিম, সময় সংবাদ। পথ শিশুদের সাহায্যের নামে টাকা তুলে করা হতো আত্মসাৎ। রাজধানীর 60 থেকে 70টি স্পট থেকে প্রতিদিন 1.5 থেকে 2 লাখ টাকা ওঠানো হতো। অবশেষে গোয়েন্দা জালে ধরা পড়েছে প্রথম অক্ষর ফাউন্ডেশন নামে এক এনজিওর 2 শীর্ষ কর্মকর্তা। শিশু কল্যাণের কথা বলে 7 বছর ধরে এমন প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানটি। বুলবুল রেজার রিপোর্ট। অসহায় ও সুবিধা বঞ্চিত পথ শিশুদের খাবারের জন্য অর্থ সহায়তা চাইছেন এই তরুণ। প্রথম অক্ষর ফাউন্ডেশন নামের একটি সংগঠনের স্বেচ্ছাসেবক তিনি। একটি দলে থাকে 4 থেকে 5 জন। শপিং মল, ট্রাফিক সিগন্যাল কিংবা বিভিন্ন সড়কে পথচারীদের কাছ থেকে টাকা তুলতে দেখা যায় তাদের। 2014 সালে যাত্রা শুরু সংগঠনটির। উদ্দেশ্য ছিল পথ শিশুদের 3 বেলা খাবার জোগানো। পরিকল্পনা অনুযায়ী শুধু রাজধানীতেই প্রায় 600 স্বেচ্ছাসেবক নিয়োগ দেয় তারা। প্রতিষ্ঠানটিতে কাজ করা স্বেচ্ছাসেবকদের দাবি প্রতিদিন তাদের সংগৃহীত টাকার পরিমাণ প্রায় 1.5 থেকে 2 লাখ। তবে এই টাকার 1 পয়সাও খরচ হয় না পথ শিশুদের পেছনে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও মহাসচিবের পকেটে চলে যায় 2/3 টাকা। বাকি টাকা ভাগ করে দেওয়া হয় স্বেচ্ছাসেবকদের।
কালেকশন হওয়ার পরে আমরা যে অর্ধেক টাকাটা পাইতাম ওই অর্ধেকটা কি আবার প্রথম অক্ষর ফাউন্ডেশনের মহাসচিব লিন্দা আর ইমন চৌধুরী ওরা দুইজনে রাইকা দিত। হুমকির মাধ্যমে আমাকে ব্ল্যাকমেলের মাধ্যমে এখানে কাজ করানো হয়েছে। তাদের দাবি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে যারা সরে যেতে চেয়েছেন তাদের উপরই নেমে এসেছিল নির্যাতনের খড়গ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নারী স্বেচ্ছাসেবকদের মাসের পর মাস জোর করে অনৈতিক সম্পর্ক করতে বাধ্য করতেন। মুন্নি নামে একটা মেয়ে, তার সাথে রিলেশন, ঈশিতা নামে একটা মেয়ে, সেম মানে ম্যাক্সিমামটা এরকমই সবার সাথে রিলেশন। মনিকা নামে একজন ছিল, ওই সারাক্ষণ ওই রুমেই থাকতো। অভিযোগের প্রেক্ষিতে প্রথম অক্ষর অফিসে অভিযান চালিয়ে চেয়ারম্যান ও মহাসচিবকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে কেউ তাদেরকে চ্যালেঞ্জ করলে করা হতো মারধর। এরকম কিছু ভিডিও এসেছে পুলিশের কাছে। ফিমেল ভলান্টিয়াররা রয়েছে, তাদের মধ্যে বেশ কিছু অভিযোগও রয়েছে, তারা ধর্ষণের শিকারও হয়েছে। সে সংক্রান্তে তারা হয়তো ধর্ষণ মামলা করতে পারে। তাদের নিজস্ব একটা চ্যানেল ছিল পিটিভির কিছু কার্ড ছিল, তাদের প্রায় 3 থেকে 400 কার্ড আছে। দেখাতো যে আমরা সাংবাদিক, মানে কোনো রকম যেন প্রবলেমে না পড়ে। 7 বছরে কোটি কোটি টাকা পথশিশুদের নামে আত্মসাৎ করেছে কথিত প্রতিষ্ঠানটি। তাদের সম্পদের খোঁজে নেমেছে গোয়েন্দারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বর থেকে পানির দাম বাড়াতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। এক্ষেত্রে আবাসিক প্রতি ইউনিটে ৬২ পয়সা এবং বাণিজ্যিক গ্রাহকদের ১ টাকা ৫২ পয়সা বাড়তি গুনতে হবে। এতে ক্ষুব্ধ গ্রাহকরা। কর্তৃপক্ষের দাবি পানির উৎপাদন খরচ এবং সংস্থার ব্যয় নির্বাহের জন্য দাম বাড়ানো হয়েছে। ক্যাব বলছে সিস্টেম লস কমিয়ে সেবার মান বাড়ানো উচিত সংস্থাটির। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। প্রায় ৬০ লাখ বাসিন্দার বন্দরনগরী চট্টগ্রামে প্রতিদিন পানির চাহিদা ৪৫ থেকে ৫০ কোটি লিটার। গ্রীষ্মকালে তা ৫৫ কোটি লিটারে ছাড়িয়ে যায়। বিশাল এই চাহিদা চট্টগ্রাম ওয়াসা পূরণ করে বিভিন্ন প্রকল্প থেকে উৎপাদিত পানি এবং ডিপ টিউবওয়েলের মাধ্যমে। এই জন্য আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিটে ১২ টাকা ৪০ পয়সা এবং অনাবাসিকে ৩০ টাকা ৩০ পয়সা ব্যয় করতে হয়। তবে আগামী ডিসেম্বর থেকে আবাসিক ইউনিটে ৬২ পয়সা এবং অনাবাসিকে ১ টাকা ৫২ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। যে বিলটা এখন হয় প্রতি হাজারে ৬০ পয়সার মতো বাড়বে ডোমেস্টিক, আর কমার্শিয়াল বাড়বে একটু বেশি। তেল গ্যাসের পর পানির এই বাড়তি দামে ক্ষুব্ধ গ্রাহকরা। যেরকম আছে এইরকম তো এমনি বেশি, আরো বাড়ালে তো আমরা এখানে বাসা ভাড়া করে থাকতে পারবো না। আমরা যারা ভাড়াটিয়া আছে জমিদার অটোমেটিক আমাদের বাসা ভাড়া বাড়াই দিবে। গ্যাস বিলও বাড়তি, পানির বিলও বাড়তি যদি হয় তাহলে তো মানুষের কষ্ট হবে। আর ক্যাব বলছে ওয়াসার সিস্টেম লস কমিয়ে খরচ কমানোর পাশাপাশি পানি সরবরাহ ও সেবার মান বাড়ানো উচিত। ওয়াসাতে সিস্টেম লসের পরিমাণ কিন্তু 30%-এর উপরে। যদি 30%-এর উপরে যদি তার সিস্টেম লস থাকে তাহলে এখানে যে ব্যবস্থাপনার মান ভালো সেটা কিন্তু আপনি বলতে পারবেন। এর আগে ২০১৯ সালে পানির দাম ৬০% বাড়িয়ে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায় ওয়াসা, কিন্তু মন্ত্রণালয় তাতে রাজি না হওয়ায় গত বছরের ১ মার্চ দ্বিতীয় দফা পানির দাম পুনর্নির্ধারণ করে সংস্থাটি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সাগরে মাছ শিকার বন্ধ করলেন কক্সবাজারের জেলেরা। ট্রলার জাল নিয়ে উপকূলে ফিরে মানববন্ধন করেছেন তারা। তেলের দাম কমাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। এমনিতে সাগরে মিলছে না পর্যাপ্ত মাছ, তার উপর বেড়েছে তেলের দাম। বাধ্য হয়েই মাছ শিকার না করে ট্রলার নিয়ে কক্সবাজারের নাজিরাটেক মোহনায় ফিরছেন জেলেরা। মাছ শিকার না করলে অনিশ্চয়তায় পড়বে জীবিকা। তারপরও তেলের দাম কমানোর দাবিতে তীরে ফিরছে শত শত ট্রলার। বাড়ছে দুশ্চিন্তা। তেলের দাম বাইরে গেছে, এজন্য ভাই আমরা কি করব, আমরা ট্রলার সাগরে আর পাঠাবো না ভাই। আমরা তো এখন সঙ্গে চালাতে পারছি না। আগে কিনা পড়তো আমাদের মানে ডেইলি ফিশিং আর কি ৩,০০০ টাকা, এখন কিনা পড়ছে ৪,৫০০ টাকা। ট্রলার মালিকদের দাবি দুর্যোগ, সরকারি নিষেধাজ্ঞা ও সাগরে মাছের আকাল থাকায় প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন তারা। তার উপর তেলের দাম বাড়ায় ট্রলার উপকূলে ফেরাতে বাধ্য হয়েছেন তারা। আমাদের মাছ কম, তেলও এভাবে বৃদ্ধি পেয়ে যায়, তাহলে আমরা তো আর এই জেলে ব্যবসাগুলো করতে পারবো না। আমাদের টাকা পয়সা নাই, তাই আমরা তেলের দাম না কমা পর্যন্ত
আমরা সাগরে যাব না। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সাগরে মাছ ধরা বন্ধ রাখায় জেলে, ট্রলার মালিক, ব্যবসায়ী ও শ্রমিক সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যাতে এই জেলেদের কথা চিন্তা করে একটি তেলের দাম যৌক্তিক পর্যায়ে কমিয়ে এনে একটি যাতে যদি ব্যবসা বাণিজ্য করে সুযোগ করে দেওয়া হয়। এদিকে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছে কয়েক হাজার জেলে, মৎস্য শ্রমিক, ব্যবসায়ী ও ট্রলার মালিক। তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে আমরা সাগরে যেতে পারছি না। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা 3 দিন গণপরিবহন ধর্মঘটে পথে পথে দুর্ভোগ। ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের কাছে জিম্মি নগরবাসী, ভাড়া বাড়াতে মালিক বিআরটিএ দল কষাকষি, লঞ্চের বৈঠক বিকেলে। প্রায় 1 মাস পর বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া। মিথ্যে মামলায় অবরুদ্ধ করে রাখা হয়েছে আবারও অভিযোগ মির্জা ফখরুলের। দাদা আর দাদু তখন বিশ্বাসই করতে চায় না যে এটা কি করে হয়, আমার ছেলে তো ফাঁসি হতে পারে না। বিদ্রোহ দমনের নামে 1977 সালে ফাঁসি দেওয়া হয় 1000-এরও বেশি সামরিক বাহিনীর সদস্যকে, লাশও পাননি স্বজনরা। জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি। এ ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।